হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল টেকটকে। তো আমরা যেই মাইক্রোসফট ওয়ার্ডে টিউটোরিয়ালটি শিখছিলাম সেটির আজকে ক্লাসরুম টু এর অন্তর্গত যেই 6টা টপিক আজকে আমরা শিখবো সেগুলি হচ্ছে: নাম্বার 1, এন্টারিং টেক্সট ইন ইউর ওয়ার্ড ডকুমেন্ট। তোমার ওয়ার্ড ডকুমেন্টে কি করে টেক্সট এন্টার করতে হয় সেটা শিখবো নাম্বার 1 টপিকে। নাম্বার 2, এডিটিং টেক্সট ইন ইউর ওয়ার্ড ডকুমেন্ট। তোমার ওয়ার্ড ডকুমেন্টের কোনো টেক্সট কি করে এডিট করতে হয় সেটা শিখবো নাম্বার 2 এ। নাম্বার 3, নেভিগেটিং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের নেভিগেশন গুলি শিখে নেব নাম্বার 3 টপিকে। নাম্বার 4, সিলেক্টিং টেক্সট ইন ইউর ওয়ার্ড ডকুমেন্ট। কি করে তোমার ওয়ার্ড ডকুমেন্টের টেক্সট সিলেক্ট করতে হয় সেটা আমরা শিখবো নাম্বার 4 টপিকে। নাম্বার 5, মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটস গুলি শিখে নেব। নাম্বার 6, সেভিং আ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে সেটিকে সেভ করতে হয় কি করে সেটা শিখবো আমরা নাম্বার 6 টপিক। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো আজকের ফার্স্ট টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট কি করে এন্টার করা যায়। তো এই যে আমি বলছি টেক্সট এন্টার করা, এই টেক্সট এন্টার করার কথাটার অর্থ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিসের জন্য ইউজ করি? আমাদের প্রয়োজন মতো, ইচ্ছে মতো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। সেই কন্টেন্টটি কি দিয়ে তৈরি হবে? আমাদের কম্পিউটারের যে কিবোর্ডটি রয়েছে তার মধ্যে যে সমস্ত লেটার্স গুলি রয়েছে, যেমন ABCD, বা যে সমস্ত নিউমেরিক নাম্বারস গুলো রয়েছে যেমন 1 2 3 4, বা যে সমস্ত স্পেশাল ক্যারেক্টার্স গুলি রয়েছে যেমন @, এক্সক্লেমেশন মার্ক, $মার্ক, এই চিহ্নগুলিকে বলা হয় হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স। এই সবগুলিকে কম্বাইন করে আমরা যেই কন্টেন্টটি ক্রিয়েট করব, যেই টেক্সটটা ক্রিয়েট করব সেটিকে বলা হয় আমাদের কন্টেন্ট। তো এইবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে যখনই তোমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করছো তোমরা পুরো কন্টেন্টটা তো একটা লাইনে লিখবে না। একটা লাইন কমপ্লিট করার পরে তোমাদের নেক্সট লাইনে যাওয়ার প্রয়োজন হতে পারে। তো নেক্সট লাইনে আমরা যাব কি করে? এন্টার প্রেস করে। এন্টার প্রেস করলে একটি লাইনের পর তোমরা তোমাদের নেক্সট লাইনে যেতে পারো। এরপর আরেকটি যেটি করা যেতে পারে সেটি হচ্ছে শিফট এন্টার। বা শিফট এন্টার যখন আমরা করব তখন আহ, এটি নেক্সট লাইনেই যাবে, কিন্তু দুটি লাইনের মাঝখানে যেই স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এইটি একটি লাইন এবং এইখানে যদি আমি স্পেস করি তাহলে পরে যেই স্পেসটি দেখতে পাচ্ছ তোমরা দুটো লাইনের মাঝখানে, সেটা একটু বেশি। যেমন এখানে দেখতে পাচ্ছ এই স্পেসটা বেশি, কিন্তু শিফট এন্টার যখনই করব তখন এই দুটো লাইনের মাঝখানের যে স্পেসটা সেটা কম হয়। এই শিফট এন্টার মেরে কম স্পেস নিয়ে দ্বিতীয় লাইনটি রিটার্ন করাকে বলা হয় সফট রিটার্ন, লেস স্পেস বিটুইন টু লাইনস। এবং নেক্সট যেটা আমরা শিখব সেটা হচ্ছে ট্যাব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিবোর্ডে লেফট কর্নারে একটি সুইচ আছে যেটা হচ্ছে ট্যাব। এই ট্যাব ক্লিক করা হয় যখন তুমি তোমার কন্টেন্টে কোনো প্যারাগ্রাফ লিখতে চাও এবং প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটি তোমার মার্জিনের একদম লেফট কর্নার থেকে শুরু না করতে চেয়ে তুমি যদি একটু স্পেস দিয়ে স্টার্ট করতে চাও, তাহলে তুমি ট্যাব বাটনটি ক্লিক করবে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট, প্রেস, শিফট এন্টার, সফট, এগুলি সবই মার্জিনের একদম গা ঘেঁষে স্টার্ট করা হয়েছে। এবং এই ট্যাবটি তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা স্পেস ছেড়ে লেখা হয়েছে। এইটা তোমাকে স্পেস বার টিপে টিপে স্পেসগুলি দিতে হয়নি। জাস্ট ট্যাব প্রেস করলেই এই ট্যাবটি চলে আসবে এবং লাইনটি কয়েকটা স্পেস ছেড়ে স্টার্ট হবে। এছাড়া আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই তোমার ডকুমেন্টে তোমাদের যতগুলি এন্টার মারা হয়েছে, যতগুলো নিউ লাইন ক্রিয়েট করা হয়েছে এবং যতগুলো স্পেসেস দেওয়া হয়েছে প্রতিটা ওয়ার্ডের শেষে, সেই সেই স্পেসেস এবং এন্টারের কাউন্ট দেখার জন্য বা কতগুলো এন্টার এবং স্পেসেস আছে সেটা দেখার জন্য তোমাদের রিবনে এই প্যারাগ্রাফ ক্যাটাগরিতে এই চিহ্নটি দেখতে পাচ্ছ, যেটিকে একটি ব্যাকওয়ার্ড পি এর মতো দেখতে পাচ্ছ। এটিকে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের ডকুমেন্টে এই ব্যাকওয়ার্ড পি গুলো চলে আসছে। এইবার তোমরা যেখানে যেখানে এন্টার মেরেছো সেখানে সেখানে দেখবে এই ব্যাকওয়ার্ড পি গুলো চলে এসেছে। এইখানে যেমন এন্টার মারা হয়েছে, এইখানে এন্টার মারা হয়েছে।
এগুলি, এই চিহ্নগুলি থাকা মানে এখানে এখানে এন্টার মারা হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এইখানে প্রতিটি ওয়ার্ডের মাঝে মাঝে একটি করে ডট চলে এসেছে। এই ডটগুলির অর্থ হলো তুমি প্রতিটি ওয়ার্ডের মাঝে যে স্পেসগুলি দিয়েছো, যখন যখন তুমি স্পেস বার ক্লিক করেছো তখন তখন এই ডটগুলি এসেছে। এবার তুমি আরেকটা দেখতে পাচ্ছ এখানে শিফট এন্টারের পাশে একটি এন্টারের এই একটি ব্যাকওয়ার্ড অ্যারো এসেছে। এইটির অর্থ হলো তুমি এখানে শিফট এন্টার ক্লিক করেছো, অর্থাৎ তুমি এখানে সফট রিটার্ন করতে চেয়েছো, তাই জন্য এখানে এই মার্কটি এসেছে। আবার তুমি যদি এই ব্যাকওয়ার্ড পিটিকে আরেকবার ক্লিক করো তাহলে তোমার এই সমস্ত মার্কগুলি চলে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যেমন শিফট এন্টার করে যখন কম স্পেস থাকে দুটি লাইনের মাঝখানে এটিকে সফট রিটার্ন বলা হচ্ছে, সেরকমই যদি শুধুমাত্র এন্টার প্রেস করে বেশি স্পেস আনা হয় দুটো লাইনের মাঝখানে সেটাকে হার্ড রিটার্ন বলা হয়। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার কোনো একটি ডকুমেন্টে তুমি যখন টেক্সট এন্টার করতে থাকো এবং যখন তুমি রাইট মার্জিনের একদম শেষে চলে আসো, একদম এজে চলে আসো, তখন তোমাকে এন্টার ক্লিক করে নিউ লাইনে যেতে হয় না। এই যে নিউ লাইনটি আসে সেটি তোমার অটোমেটিক্যালি আসে। একটি লাইনের, তুমি যদি এখানে একটি লাইনের এইভাবে যদি তুমি শেষ পর্যন্ত চলে আসো তাহলে নিউ লাইন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এরপর আমরা শিখব টপিক 2। তো ক্লাসরুম 2 এর টপিক 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা শিখব টপিক 2। টপিক 2 এ আমরা শিখব কি করে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এডিট করা যায়। তো প্রথমেই বলে নিই এডিট করার প্রয়োজনটা কি। তো তোমাদের যে কোনো ডকুমেন্টে অনেক সময় আমরা দেখে থাকি যে কিছু কিছু ওয়ার্ডে স্পেলিং মিস্টেক হয়ে থাকে। তো সেই স্পেলিং মিস্টেক গুলোকে রিমুভ করে কারেক্ট ওয়ার্ডটা লেখার জন্য তোমাদেরকে এডিট করতে হবে। তো তোমরা এবার কি করে আইডেন্টিফাই করবে যে কোন ওয়ার্ডটির স্পেলিং কারেক্ট এবং কোন ওয়ার্ডটির স্পেলিং ইনকারেক্ট। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট লাইনটিতে এডিট স্পেলিং মিসটেল লেখা রয়েছে মিস্টেকের বদলে ইন দিস সেন্টেন্স। এবার এইখানে দেখতে পাচ্ছ তোমরা মিসটেলের নিচে একটি রেড কালারের আন্ডারলাইন করা আছে। তো রেড আন্ডারলাইনের অর্থ হচ্ছে এইখানে স্পেলিং মিস্টেক রয়েছে। তো তোমরা এটাকে এডিট করার জন্য এই ওয়ার্ডের ওপরে কার্সারটা নিয়ে যাও এবং রাইট ক্লিক করো। এখানে তোমরা দেখতে পারবে অনেকগুলি অপশনস চলে এসেছে। এই অপশনগুলি থেকে তোমরা তোমাদের যেই ওয়ার্ডটি তোমাদের কাজের সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করো এবং দেখবে স্পেলিং মিস্টেকটি চলে যাচ্ছে এবং রেড আন্ডারলাইনটিও ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইবার তোমরা এইখানে এই রাইট ক্লিক করে সাজেশন গুলো থেকে না নিয়েও ম্যানুয়ালিও এটাকে এডিট করতে পারো, যেরকম আমি এখানে করছি। কার্সারটা নিয়ে গেলাম, ব্যাকস্পেস টিপে এলটা মুছে কে লিখে দিলাম এবং রেড আন্ডারলাইনটি চলে গেল। এর অর্থ হচ্ছে স্পেলিং মিস্টেকটি চলে গেল এই লাইনটি থেকে। দ্বিতীয় কেসটি হচ্ছে এখানে এই লাইনটি দেখো, ওয়ান ইজ মিসিং ইন দিস সেন্টেন্স। তোমাদের কি মনে হচ্ছে না এখানে একটি ওয়ার্ড মিসিং আছে? ওয়ান ওয়ার্ড ইজ মিসিং ইন দিস সেন্টেন্স হলে এই সেন্টেন্সটি কমপ্লিট হতো। তো এইবার আমি যদি এইখানে ওয়ার্ড লিখে দিই কার্সারটা নিয়ে গিয়ে, তো তোমরা দেখতে পাবে ওয়ান এবং ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস নেই। তো এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য কিভাবে এডিট করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কালকে আমাদের ক্লাসরুম 1 এর ভিডিওতে তোমরা দেখেছো এইখানে রিবনে প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই আইকনটি, যেটা একটি ব্যাকওয়ার্ড পি এর মতো আইকন। সেটাকে সিলেক্ট করলেই তোমরা এখানে দেখতে পাবে ডট চলে এসেছে। এইবার এখানে একটা ডট রয়েছে তার মানে একটা স্পেস। এবার আমি যেহেতু এখানে আরেকটি ওয়ার্ড অ্যাড করব যেটা হচ্ছে ওয়ার্ড, এই ওয়ার্ডটি আমি যদি এখানে লিখি তাহলে ওয়ার্ড আর ওয়ানের মাঝখানে কোনো স্পেস থাকছে না, তাই জন্য এইখানে আমি আরেকটি স্পেস দিয়ে দিই। এবার এখানে আমি দেখছি দুটো ডট চলে আসলো, তার মানে দুটো স্পেস। এইবার আমি যদি ওয়ার্ডটা লিখি তার অর্থ ওয়ান এবং ওয়ার্ডের মাঝখানে স্পেস থাকবে এবং এই ব্যাকওয়ার্ড পিটিকে আমি সিলেক্ট আবার যদি করি তাহলে আমরা দেখতে পারবো এখানে স্পেসের কোনো ইস্যু নেই এবং সেন্টেন্সটি পুরোপুরি কমপ্লিট রয়েছে। এইবার থার্ড কেসটি দেখিয়ে দিচ্ছি।
থার্ড কেসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকওয়ার্ড পিটিকে আবার এনেবল করে, যেখানে দুটি ট্যাব রয়েছে। মোর দ্যান ওয়ান ট্যাব ইজ প্রেজেন্ট ইন দিস সেন্টেন্স। সো দুটি ট্যাবের বদলে আমি একটা ট্যাব ইউজ করব, কারণ অবশ্যই একটা কন্টেন্ট যখন ক্রিয়েট করা হয় তার একটা লুকের ব্যাপার থাকে। তো সেটা মানে গুড লুকিং হতে হবে একটা কন্টেন্ট। এইখানে যদি তুমি হঠাৎ করে দুটো ট্যাব ইউজ করো তো কন্টেন্টটা দেখতে ভালো লাগবে না। তো এই জন্য এখান থেকে আমি ব্যাকস্পেস টিপে একটা ট্যাব আমি মুছে দিলাম, এবং ব্যাকওয়ার্ড পিটাকে আবার ডিসেবল করলে দেখবো একটা স্পেস, একটা ট্যাব মুছে গেছে, এবং এই লাইনটিও ঠিক দেখাচ্ছে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লাইনটিতে মোর দ্যান ওয়ান স্পেস বিটুইন টু ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স রয়েছে। তার মানে কয়েকটি ওয়ার্ডের মাঝে একটি স্পেসের বদলে একটির বেশি স্পেসেস রয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ব্লু আন্ডারলাইনও করা রয়েছে। এইবার এইখানে আমরা এই ব্যাকওয়ার্ড পি টি যখন আমি সিলেক্ট করে দেব, এইখানে দেখতে পারবো একটার বদলে দুটো, এইখানে তিনটে, এইখানে তিনটে করে ডট চলে এসেছে। তার অর্থ এইখানে মোর দ্যান ওয়ান স্পেস রয়েছে। এগুলোকে আমরা কি করে রিমুভ করব? একটা করে ডট হাটিয়ে দিলাম, এখানে তিনটে রয়েছে, এখানে দুটো ডট সরিয়ে দিলাম, এইখানেও তিনটে রয়েছে, এখানেও দুটো ডট সরিয়ে দিলাম। এইভাবে আমাদের সেন্টেন্সটির প্রতিটি ওয়ার্ডের মাঝখানে একটি করে ডট রয়েছে, তার মানে একটি করে স্পেস রয়েছে। যখন আমি আবার ব্যাকওয়ার্ড পিটাকে ডিসেবল করব, দেখব প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটি করে স্পেস রয়েছে। তো এরপরে আমরা চলে যাব টপিক 3 তে। টপিক 3 তে আমরা শিখব তোমরা কি করে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে দিয়ে নেভিগেট করতে পারো, কি করে স্ক্রোল আপ বা স্ক্রোল ডাউন করতে পারো, ডকুমেন্টের এক পেজ থেকে আরেক পেজে যেতে পারো, সেটা আমরা শিখব। তো সেই নেভিগেশন দেখার জন্য আমাদের বেশ কিছু ওয়ে আছে। প্রথম ওয়েটি হলো, তোমরা যদি মাউস ইউজ করে থাকো তাহলে মাউসের মাঝখানে একটি ছোট্ট চাকার মতো বাটন দেখবে। সেই বাটনটাকে স্ক্রোল আপ বা স্ক্রোল ডাউন করেও তোমরা তোমার ডকুমেন্টের মধ্যে দিয়ে নেভিগেট করতে পারো। দ্বিতীয় ওয়েটি হচ্ছে, এখানে রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটি স্ক্রোল বার রয়েছে, এবং তার মধ্যে একটি আপার অ্যারো রয়েছে এবং একটি লোয়ার অ্যারো রয়েছে। এবার এই অ্যারো গুলোর মধ্যে ক্লিক করেও তোমরা স্ক্রোল আপ বা স্ক্রোল ডাউন করতে পারো। এবার এই ক্লিকের মাধ্যমে স্ক্রোল আপ বা স্ক্রোল ডাউন করার একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, ধরো তোমার ডকুমেন্টটিতে 500 বা 600 বা হাজার খানিক পেজ রয়েছে। তো এইভাবে ক্লিক করে করে তুমি যদি তোমার 600 পেজটিতে যেতে চাও, তো এটা তো সম্ভব নয়, কারণ অনেক বড় টাস্ক হয়ে যাবে সেটা। তোমাকে যদি এইভাবে ক্লিক করে করে একটা একটা করে পেজ স্ক্রোল আপ করে তোমাকে যদি এত বড় ডকুমেন্টটাকে নেভিগেট করতে হয়, তো তার জন্য তুমি কি করতে পারো, এইখানে যে স্ক্রোল বারটি রয়েছে সেটাকে ড্র্যাগ করে করে তুমি ডিরেক্ট চলে যেতে পারো তোমার যেই পেজটিতে তুমি যেতে চাও সেই পেজে। এইটা একটা ওয়ে হতে পারে। এবং 3 নম্বর ওয়েটি হচ্ছে, এই মাইক্রোসফট ওয়ার্ডের রিবনের হোমের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফাইন্ড রয়েছে। এই ফাইন্ড কমান্ডের পাশে একটি ছোট্ট ড্রপ ডাউন রয়েছে। সেই ড্রপ ডাউনটিতে ক্লিক করলে তোমরা দেখতে পারবে একটি গো টু অপশন। এবার গো টুটাতে যখন আমরা ক্লিক করব, এখানে তোমরা দেখতে পাবে এইখানে পেজ বলে একটা অপশন রয়েছে। তো এইখানে যদি তোমরা পেজে সিলেক্ট করো এবং এন্টার পেজ নাম্বারের আন্ডারে যেই বক্সটি রয়েছে, সেই বক্সে তুমি যদি তোমার ইচ্ছে মতো পেজ নম্বর দিতে চাও, যেই পেজে তুমি যেতে চাও সেই পেজটির নাম্বার দিয়ে গো টু প্রেস করলে তুমি সেই পেজে চলে যেতে পারো। আমার এই ডকুমেন্টে এখন তো 500টা পেজ নেই, তো আমি 498 ক্লিক করে গো টু করেও আমি 498 পেজে যেতে পারবো না। তো তোমরা এটাকে প্র্যাকটিস করার জন্য 5-6টা পেজ ক্রিয়েট করে সেইখানে 3 বা 4 বা 5 পেজ নাম্বার এন্টার করে গো টু তে প্রেস করলে তোমরা ইচ্ছে মতো পেজ নাম্বারে যেতে পারো। এবার এইখানে আরেকটা জিনিসও তোমাদের দেখিয়ে রাখা দরকার, শুধু পেজেই নয়, এখানে দেখো টেবিল অপশন রয়েছে। এই টেবিল অপশনেও তুমি ধরো তুমি তোমার ডকুমেন্টে 5টা টেবিল ইনসার্ট করেছো। এবার 5টা টেবিলের মধ্যে তুমি সেকেন্ড টেবিলে তুমি এখন রয়েছো এবং তুমি যেতে চাও 5 নম্বর টেবিলে। তো তোমাকে এইখানে 5 নম্বর টেবিলে যাওয়ার জন্য দিতে হবে 3, যেহেতু তুমি অলরেডি সেকেন্ড টেবিলে রয়েছো।
এইখানে দেখো লেখা আছে এন্টার প্লাস অ্যান্ড মাইনাস টু মুভ রিলেটিভ টু দ্য কারেন্ট লোকেশন। এক্সাম্পল +4 উইল মুভ ফরওয়ার্ড 4 আইটেমস। অর্থাৎ তুমি যদি এইখানে এখন তুমি যদি দ্বিতীয় টেবিলের সামনে যদি তুমি থেকে থাকো এবং তুমি যদি এন্টার টেবিল নাম্বার 3 করো, তার অর্থ তুমি 3 + 2 মানে তুমি 5 নম্বর টেবিলে পৌঁছে যাবে। এইভাবে তোমাকে টেবিলের মধ্যে দিয়ে তুমি নেভিগেট করতে পারবে। এবং এইখানে দেখো তুমি একটি গ্রাফিক বলে অপশন আছে। এইখানেও সেম গ্রাফিক, কথাটির অর্থ হচ্ছে যে কোনো গ্রাফিক্যাল ইমেজ বা কোনো পিকচার যদি তুমি ইনসার্ট করে থাকো, সেই পিকচারের মধ্যে দিয়েও তুমি নেভিগেট করতে পারবে। এবং এইখানেও একইভাবে যদি তুমি 1 নম্বর ইমেজের সামনে থাকো এবং তুমি যদি 3 নম্বর ইমেজে যেতে চাও, তাহলে তোমাকে 2 লিখে নেক্সট করতে হবে। তার কারণ তুমি একে আছো এবং আর দুটো ইমেজ পরেই তোমার 3 নম্বর পেজ ইমেজটি চলে আসবে। এইভাবে তুমি তোমার ইচ্ছে মতো গ্রাফিক্যাল ইমেজ বা টেবিল বা পেজ নাম্বারে নেভিগেট করতে পারবে। আরেকটা ছোট্ট জিনিস যেখানে বলার আছে যে এই স্ক্রোল বারটিকে আমরা বলি ভার্টিক্যাল স্ক্রোল বার। এবং যদি তোমার ডকুমেন্টের উইডথ যদি বড় হয়, মানে তোমার ডকুমেন্ট যদি চওড়ায় বড় হয়, যেমন এখানে আমি যদি জুম ইন করে দিই, তাহলে তুমি দেখতে পারবে ডকুমেন্টের চওড়াটা বেড়ে গেল এবং নিচে আরেকটি স্ক্রোল বার চলে আসলো, যেটিকে বলা হয় হরাইজন্টাল স্ক্রোল বার। এই হরাইজন্টাল স্ক্রোল বারটিকেও স্ক্রোল রাইট বা স্ক্রোল লেফট করে করেও তুমি তোমার ডকুমেন্টের মধ্যে দিয়ে নেভিগেট করতে পারো। তো বন্ধুরা, এইবার আমরা চলে যাব টপিক 4-এ। টপিক 4-এ আমরা শিখব আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কি করে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবো। তো প্রথমেই আমরা দেখি, আমরা যদি তোমার ডকুমেন্টের কোনো একটি ওয়ার্ড যদি সিলেক্ট করতে চাই, তাহলে সেই ওয়ার্ডের ওপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে সেই স্পেসিফিক ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং তুমি এই স্পেসিফিক ওয়ার্ডটির ওপরে যদি কোনো স্টাইলিং করতে চাও, ফন্ট চেঞ্জ করতে চাও, অথবা বোল্ড করতে চাও, অথবা ইটালিক করতে চাও, বা যদি কালার চেঞ্জ করতে চাও এই স্পেসিফিক একটি ওয়ার্ডের উপরে, তাহলে তুমি সেটাকে করতে পারো এইভাবে ডাবল ক্লিক করে। এইবার তোমার যদি মনে হয় তুমি একটি পুরো প্যারাগ্রাফকে স্টাইলিং করবে, বা কোনো প্যারাগ্রাফকে বোল্ড করবে, তাহলে পুরো প্যারাগ্রাফকে তো তুমি এইভাবে সিলেক্ট করতে পারবে না। তো তোমাকে তার জন্য আহ, এই প্যারাগ্রাফের ওপরে কার্সারটিকে নিয়ে যেতে হবে প্যারাগ্রাফের স্টার্টিং এ, এবং তোমাকে ট্রিপল ক্লিক করতে হবে। ট্রিপল ক্লিক যদি তুমি এইভাবে করো, তাহলে তুমি সহজেই পুরো প্যারাগ্রাফটির স্টাইলিং স্টেটমেন্ট চেঞ্জ করে দিতে পারবে এইভাবে। এবার কি করে প্রুভ হবে যে এটি পুরো একটি প্যারাগ্রাফই সিলেক্ট হয়েছে? তুমি যদি এখানে ব্যাকওয়ার্ড পিটি সিলেক্ট করো, তাহলে তুমি দেখতে পারবে প্যারাগ্রাফ মার্কের ঠিক আগ অব্দি এটা সিলেক্টেড হয়ে যায়। প্যারাগ্রাফ মার্ক যেখানে আছে সেই অবধি এই প্যারাগ্রাফটি সিলেক্টেড হয়ে যায় ট্রিপল ক্লিক করলে, এবং সেই অনুযায়ী তুমি তোমার প্যারাগ্রাফের স্টাইলিং চেঞ্জ করতে পারবে। এইবার এইখানে বলেছে যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তুমি তোমার ইচ্ছে মতো কিছু স্পেসিফিক টেক্সট সিলেক্ট করতে পারো। ধরো তুমি উই আর লার্নিং মাইক্রোসফট ওয়ার্ড, এইটুকু লাইন যদি তুমি সিলেক্ট করতে চাও, তাহলে তুমি ক্লিক করবে, লেফট ক্লিক, এবং তোমার কার্সারটিকে ড্র্যাগ করবে টুয়ার্ডস রাইট করে তুমি এইটুকু সিলেক্ট করলে, এবং এইটুকু তুমি ধরো হাইলাইট করতে চাও, তো তুমি এইভাবে হাইলাইট করে দিলে। এরপরে নেক্সট আসছে শিফট অ্যান্ড অ্যারো। শিফট অ্যান্ড অ্যারো একসাথে প্রেস করলে কি হয়, তুমি একটি একটি করে ওয়ার্ড সিলেক্ট করতে করতে এগোতে পারবে। যেমন ধরো তুমি এই লাইনটির উপরে কার্সারটি নিয়ে আসলে এবং শিফট অ্যান্ড রাইট অ্যারো প্রেস করলে একটি একটি করে লেটার সিলেক্টেড হচ্ছে, দেখে নিতে পারো এইভাবে। এবং তুমি যদি শিফট অ্যারোর সাথে কন্ট্রোল প্রেস করো, তাহলে একটি করে ওয়ার্ড সিলেক্টেড হবে। যেমন এইখানে আমি নিয়ে যাচ্ছি কার্সারটা এবং কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট অ্যারো একটি 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 করে ওয়ার্ড সিলেক্টেড হতে হতে এগোতে থাকবে।
কিছু দূর এগোনোর পরে তোমার যদি মনে হয় উপস আমি তো অনেক বেশি দূর এগিয়ে গেছি, এবার আমাকে পিছোতে হবে, তো তুমি লেফট অ্যারো ক্লিক করে একটি করে ওয়ার্ড পিছনে আসতে পারো। এবার আরেকটি ফিচার রয়েছে যেটি 2007 মাইক্রোসফট ওয়ার্ড রিলিজে ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেটি হলো, তুমি যদি একটা করে লাইন সিলেক্ট করতে চাও, ধরো তুমি এই লাইনের উপর কাজ করতে চাও, তো তুমি এই লাইনটিকে ট্রিপল ক্লিক করে তো সিলেক্ট করতেই পারো। তাছাড়া এই কার্সারটিকে ওয়ার্ডের এই যে তুমি মার্জিন দেখতে পাচ্ছ, মার্জিনটার লেফটে যদি নিয়ে আসো তাহলে দেখো কার্সারটা চেঞ্জ হয়ে গেল। যখন এইখানে কার্সার থাকছে সেটি একটি আই এর মতো দেখাচ্ছে, এবং যখন মার্জিনে নিয়ে আসছো তখন কার্সারটি চেঞ্জ হয়ে একটি অ্যারোতে পরিণত হলো। এবার এই লাইনের সামনে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে তোমার পুরো লাইনটি সিলেক্ট হয়ে গেছে। যেরকম এইখানেও যদি তুমি করো, পুরো লাইনটি সিলেক্ট হয়ে গেছে। এইভাবে তোমরা কাজ করতে পারো। এবং আরেকটা খুব ইউজফুল জিনিস বলে দেওয়া দরকার, যদি ধরো তোমার এখানে এই কন্টেন্টের তুমি স্পেসিফিক কয়েকটা ওয়ার্ডের ওপর সেম টাইপের স্টাইলিং করতে চাও, ধরো এখানে ট্রিপল আছে, এখানে স্পেসিফিক আছে, এবং এইখানে মাইক্রোসফট আছে, এই তিনটে ওয়ার্ডকে তুমি রেড কালারে করতে চাও, তো তার জন্য তুমি আলাদা আলাদা করে না করে তুমি একসাথে কি করে করতে পারো, কন্ট্রোলটাকে প্রেস করো এবং ক্লিক করো। ট্রিপলে ক্লিক করলাম, স্পেসিফিকে ক্লিক করলাম এবং মাইক্রোসফটে ক্লিক করলাম। করার পরে এটার কালার আমি রেড করে দিলাম। তিনটে একসাথে হয়ে গেল। এইবার আমি এখানে তিনটে করেছি বলে এটা ইজিলি একটা একটা করেই তোমরা করতে পারতে, কিন্তু অনেক বড় কন্টেন্টের ক্ষেত্রে যদি অনেক বেশি নাম্বার অফ ওয়ার্ডস এর উপরে তুমি সেম স্টাইলিং করতে চাও, তো তার জন্য এই কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করে স্টাইলিং চেঞ্জ করাটা খুবই কাজে লাগে। এরপরে আমরা চলে যাব টপিক 5-এ। টপিক 5-এ আমরা শিখে নেব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ইম্পর্টেন্ট শর্টকাট কি। যেমন এইখানে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ যেখানে আমি আম, এই পাশের লেফট কলামে অ্যাড করেছি আমাদের অপারেশন গুলো, এবং এই রাইট কলামে আমি অ্যাড করেছি যে তোমাদের শর্টকাট কিগুলি কোনগুলি ইউজ করলে এই অপারেশনগুলি হবে। যেমন কিছু নতুন ডকুমেন্ট ওপেন করতে হলে তোমরা কন্ট্রোল ও প্রেস করতে পারো। তোমার ক্রিয়েটেড ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করতে পারো। ডকুমেন্টটি ক্লোজ করার জন্য কন্ট্রোল ডব্লিউ প্রেস করতে পারো। কাট করার জন্য কন্ট্রোল এক্স প্রেস করতে পারো। যেমন এইখানে আমি কন্ট্রোল এক্স করলাম, চলে গেল বেরি। এবং কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করতে পারো, এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি পেস্ট ইউজ করতে পারো। কাট করার জন্য আমি কন্ট্রোল এক্স করেছি, পেস্ট করার জন্য আমি যদি এইখানে আবার কন্ট্রোল ভি করি, এটি পেস্ট হয়ে যাবে। আর যদি তুমি কপি করতে চাও, এখানে আমি কন্ট্রোল সি করলাম এবং আবার কন্ট্রোল ভি করলে আবার কপি হয়ে গেল। সিলেক্ট অল করার জন্য কন্ট্রোল এ ইউজ করা যেতে পারে। যেমন এইখানে তোমার ডকুমেন্টের পুরো ডকুমেন্টটিকে তুমি যদি সিলেক্ট করতে চাও, তাহলে তুমি কন্ট্রোল এ করো, পুরো ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে এইভাবে। কন্ট্রোল বি ইউজ করা যেতে পারে কোনো একটি পার্টিকুলার ওয়ার্ড বা লাইন বা প্যারাগ্রাফকে বোল্ড করার জন্য। সিলেক্ট কন্ট্রোল বি। কোনো একটি পার্টিকুলার ওয়ার্ডকে ইটালিকে করার জন্য কন্ট্রোল আই ইউজ করা যেতে পারে। কোনো একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য কন্ট্রোল ইউ ইউজ করা যেতে পারে এইভাবে। যদি তোমার ডকুমেন্টের যেই টেক্সট আছে সেই টেক্সটের ফন্ট সাইজ যদি তুমি ডিক্রিজ বা ইনক্রিজ করতে চাও, তাহলে তার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। এই তোমরা দেখে নাও এখান থেকে কোন থার্ড ব্র্যাকেটটি ইউজ করে ইনক্রিজ হবে এবং কোনটি ইউজ করলে ডিক্রিজ হবে। এইবার তোমরা যদি তোমাদের টেক্সটকে তোমাদের সেন্টারে নিয়ে আসতে চাও তোমাদের পেজের, তার জন্য কন্ট্রোল ই ইউজ করতে পারো। যদি তোমাদের টেক্সটকে যদি লেফট অ্যালাইন করতে চাও, যেমন এখন আমার টেক্সটটি লেফট অ্যালাইনমেন্ট রয়েছে, সেটার জন্য তুমি কন্ট্রোল এল ইউজ করতে পারো। এবং রাইট অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল
আর ইউজ করতে পারো। এবং এই ডকুমেন্টটিকে ক্যান্সেল করার জন্য এসকেপ ইউজ করতে পারো। এই এসকেপ বাটনটি যেটা তোমাদের কিবোর্ডের একদম টপ লেফট কর্নারে থাকে সেটা ইউজ করতে পারো। আন্ডু করার জন্য কন্ট্রোল জেড ইউজ করতে পারো, যেটা আমি তোমাদের বলেছিলাম। আন্ডু তখনই করা হয় যদি আমরা কোনো একটি চেঞ্জ করার পরে, সাপোজ এখানে আমি লিখলাম এটা, আন্ডু করার জন্য কন্ট্রোল জেড, মানে যেই চেঞ্জটি আমি করলাম সেই চেঞ্জটিকে রিমুভ করে আগের পজিশনে ফেরত নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল জেড করতে পারো। এবং রিডু করার জন্য আবার কন্ট্রোল ওয়াই করতে পারো, মানে সেই চেঞ্জটিকে আবার ফেরত আনার জন্য কন্ট্রোল ওয়াই করতে পারো। আর আমরা আমাদের আজকের ক্লাসরুমের লাস্ট টপিকে চলে যাব, যেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে কি করে সেভ করা যেতে পারে। তো তোমাদেরকে এই কথাটা বলে রাখা দরকার যে তোমরা যখনই কোনো ডকুমেন্ট ক্রিয়েট করবে তখনই মনে করে তোমাদের ডকুমেন্ট সেভ করা, সেভ সেভ করে রাখবে। তার কারণ তুমি যদি কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে সেভ না করো তাহলে তোমার ডকুমেন্টটি এক্সিস্টই করবে না। এবং তুমি যদি তোমার কোনো ওল্ডেস্ট ডকুমেন্ট যদি তুমি আপডেট করো বা কোনো চেঞ্জেস করো, তারপর তুমি যদি সেভ না করো, তাহলে তোমার চেঞ্জ গুলো রিফ্লেক্ট করবে না তোমার কারেন্ট ডকুমেন্টে। তো সেই জন্য সেভ করা খুবই দরকার। সেভের জন্য তুমি কন্ট্রোল এস করে শর্টকাটেও সেভ করতে পারো, অথবা এইখানে যেই সেভের বাটনটি রয়েছে সেটা ক্লিক করে সেভ করতে পারো, অথবা ফাইলে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, সেভ এবং সেভ অ্যাস, এখান থেকেও সেভ করতে পারো। তো যেই কোয়েশ্চেনটা খুব বেশি পরিমাণে আসে সেটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্স কি। কি যখন তোমরা কোনো ব্র্যান্ড নিউ ডকুমেন্টের ওপরে কাজ করা শুরু করো, আর শুরু করার সঙ্গে সঙ্গে যদি তোমরা সেটাকে সেভ করতে যাও, তাহলে পরে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। কারণ তখন তুমি যদি সেভ অপশনে ক্লিক করো তখন একটি উইন্ডো ওপেন হয় যেখানে তোমরা সেই সেই ডকুমেন্টের নাম দিয়ে এবং সেই ডকুমেন্টটিকে কোথায় কোন লোকেশনে সেভ করতে চাও সেটা দেখিয়ে সেটাকে সেভ করার অপশনটি আসে। কিন্তু যখন তোমরা একটি পুরনো কোনো ডকুমেন্টের ওপরে কাজ করতে চাও বা তোমার নতুন ডকুমেন্টের ওপরে দুটো তিনটে প্যারাগ্রাফ লেখার পর সেটাকে অলরেডি একবার সেভ করার পরে আবার সেটাকে আপডেট করে আবার সেটাকে সেভ করতে চাও, তখন যদি তোমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করো তাহলে সেখানে দেখবে তোমাদের উইন্ডোটি আসবে একটি, যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম রিনেম করে নাম চেঞ্জ করতে পারো, অথবা সেই ডকুমেন্টটিকে যদি তুমি অন্য কোনো লোকেশনে সেভ করতে চাও সেই লোকেশনে সেভ করতে পারো। আর যদি তুমি এগুলো কোনো কিছুই না করতে চাও, যেইখানে তোমার ডকুমেন্ট অলরেডি আছে সেই লোকেশনেই সেভ করাতে চাও এবং যেই নামে অলরেডি আছে সেই নামেই সেভ করাতে চাও, তাহলে পরে তোমরা সেভ অপশনটি ক্লিক করবে। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই এবং এইখানে ডকুমেন্টটিতে কিছু একটু লিখে এইখানে যদি আমি সেভ করতে চাই, তাহলে এখানে দেখো এখানে আমাকে দেখাবে আমি কোথায় সেভ করতে চাই। এইখানে আমি যদি আমার ডকুমেন্টসে মাই ডক আন্ডারস্কোর ওয়ান বলে সেভ করে দিই, তাহলে সেটা সেভ হয়ে যাবে। এইবার এই দেখলে তোমরা সেভ হয়ে গেল ডকুমেন্টটি, এবং এইখানে তোমরা এই নামটি দেখতে পাচ্ছ, মাই ডক আন্ডারস্কোর ওয়ান ডট ডক যেটা লেখা হয়েছে সেটা। এইবার এ বি সি ডি কে আমি আপডেট করে যদি ই এফ জি এইচ ও অ্যাড করতে চাই এবং সেটাকে সেভ করতে চাই, তাহলে আমি এখানে এখানে একটি সেভ কপি বলে অপশন আছে। এই অপশনটিকে ক্লিক করলে তুমি তোমার আগের এবিসিডি লেখা ডকুমেন্টটিও থাকবে এবং আরেকটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে, এবিসিডি ইএফজিএইচ ডকুমেন্ট লেখা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট হবে। তাছাড়া তুমি যদি এটিকে এবার এই সেভ বাটনটিতে ক্লিক করো, তাহলে এইবার যে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে সেটাতে এবিসিডি ইএফজিএইচ ও থাকবে।
এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যদি তোমরা ডকুমেন্টের নাম চেঞ্জ করতে চাও, মাই ডকুমেন্ট 2 দিয়ে নাম চেঞ্জ করো, এবং আগে আমি ডকুমেন্টে সেভ করেছিলাম, এবার যদি আমি অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই, সেইটাও আমি সেভ করতে পারি, সবই এই অপশনটা থেকে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের কাজে লেগেছে। এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। ডে টু ডে তোমরা যদি ইউজ করো, শর্টকাটস গুলো যদি ইউজ করো, সব অপশনস গুলো যদি ইউজ করো, ইউজ করতে করতে আস্তে আস্তে তোমরা ধাতস্থ হয়ে যাবে এটা মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ক্রিয়েট করাতে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং এই ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইবের পাশে যেই বেল আইকনটি থাকবে সেই আইকনটিতেও ক্লিক করতে ভুলবে না। আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং তার সাথে যদি তোমাদের কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। আর আবার আমরা নেক্সট টিউটোরিয়ালে ফেরত আসবো। ততক্ষণের জন্য বাই বাই।